টরের নাম শুনলেই আমাদের মাথায় কি আসে? ডার্ক ওয়েব, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই শুধু এটুকুই? চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এই ডার্ক ওয়েবের বাইরেও টরের আসল পরিচয়টা কি। শুরুতেই এই স্লাইডটা দেখুন, কি দারুণ একটা জিনিস। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি মানে এনএসএ তাদের একটা ফাঁস হওয়া ডকুমেন্টে বলছে টর স্টিংস, মানে টর নাকি একদম বাজে একটা জিনিস। কিন্তু তারা কেন এত অপছন্দ করে এটাকে? কারণটা খুব সোজা। টর তাদের সেই একচেটিয়া নজরদারি খেলায় সবচেয়ে বড় বাধা, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। তো সবার আগে টর নিয়ে আমাদের মাথায় যে ভুল ধারণাগুলো গেঁথে আছে সেগুলো একটু ভাঙা যাক। এটা শুধু অপরাধীদের জায়গা নয়, এর ব্যবহার আসলে আরও অনেক বড়। আমাদের মধ্যে সবচেয়ে বড় যে মিথটা কাজ করে সেটা হলো টর মানে ক্রিমিনালদের আস্তানা। কিন্তু সত্যিটা হলো এটা এমন অনেক মানুষের জন্য একটা লাইফলাইন যারা হয়তো সেন্সরশিপের শিকার বা নিজেদের পরিচয় গোপন রেখে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতে চান। মানে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা ধরুন সাধারণ মানুষ যারা চায় না যে বড় বড় কোম্পানি বা সরকার তাদের প্রতিটি পদক্ষেপের নজর রাখুক, তাদের জন্য টর একটা অসাধারণ টুল। আচ্ছা, তাহলে টর জিনিসটা আসলে কি? এর পুরো নাম হলো দি অনিয়ন রাউটার। নামটা শুনেই বোঝা যাচ্ছে পেঁয়াজের সাথে একটা সম্পর্ক আছে। ঠিক যেমন পেঁয়াজের অনেকগুলো খোসা বা লেয়ার থাকে, টরও আপনার পাঠানো ডেটাকে এনক্রিপশনের অনেকগুলো লেয়ারে মুড়ে ফেলে। তারপর সেই ডেটাটা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কিছু ভলান্টিয়ারের কম্পিউটারের মধ্যে দিয়ে ঘুরে আপনার আসল ঠিকানায় পৌঁছায়, ফলে আপনার পরিচয়টা গোপন থাকে। এখন প্রশ্ন হলো, এই যে পেঁয়াজের লেয়ারের মতো এনক্রিপশন, এটা কাজ করে কিভাবে? চলুন এই টেকনিক্যাল ব্যাপারটাকে যতটা সম্ভব সহজ করে বোঝার চেষ্টা করি। ধরুন টর দিয়ে কিছু একটা পাঠানো হলো, সাথে সাথে সেই ডেটাটাকে কয়েকটা এনক্রিপশনের চাদরে মুড়ে ফেলা হয়। এরপর সেটাকে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীর র্যান্ডম কোনো 3টে কম্পিউটারের কাছে। এই কম্পিউটারগুলোকে বলে রিলে। এখন মজাটা দেখুন, প্রথম কম্পিউটারটা জানে ডেটাটা কোত্থেকে এসেছে, কিন্তু সে জানে না এটা কোথায় যাবে। মাঝখানে কম্পিউটারটা তো কিছুই জানে না, না সোর্স না ডেস্টিনেশন। আর একদম শেষের কম্পিউটারটা, যেটাকে এক্সিট নোড বলে, সে শুধু জানে ডেটাটা কোথায় পৌঁছাবে, কিন্তু এটা কোত্থেকে এসেছে তার কোনো ধারণাই নেই। মানে পুরো রাস্তাটা কেউই একসঙ্গে দেখতে পায় না। এটাই হলো এর চালাকি। এই যে রিলে বা নোডের কথা বলা হলো, এগুলো আসলে কি? টর নেটওয়ার্কটা মূলত এই 3 ধরনের কম্পিউটার দিয়েই তৈরি। দেখুন, প্রথমটা হলো গার্ড রিলে। এ ব্যবহারকারীর আসল আইপি অ্যাড্রেসটা জানে। এরপর আসে মিডল রিলে, যেটা ট্রাফিকটাকে নেটওয়ার্কের আরও ভেতরে নিয়ে যায়। আর এটাই কিন্তু সবচেয়ে সেফ, কারণ এটা সোর্স বা ডেস্টিনেশন কোনোটারই খবর রাখে না। আর সবার শেষে আছে এক্সিট রিলে, যেটা টর নেটওয়ার্ক থেকে ডেটাটাকে বের করে সাধারণ ইন্টারনেটে পাঠিয়ে দেয়। এই যে তথ্যের ভাগাভাগি, এটাই টরকে এত শক্তিশালী বানিয়েছে। কিন্তু এত কিছুর পরেও কি কোনো ঝুঁকি নেই? সিস্টেমটা কি 100% নিরাপদ? না, একটা বড় বিপদ কিন্তু আছে। চলুন দেখি সেটা কি। সবচেয়ে বড় রিস্কটা হলো ওই এক্সিট নোডে। যেহেতু এই নোডটা ডেটার শেষ এনক্রিপশন লেয়ারটা খোলে, তাই যদি এমন কোনো ওয়েবসাইটে যাওয়া হয় যেটা HTTPS দিয়ে সিকিউরড না, তাহলে কিন্তু বিপদ। ওই এক্সিট নোড যে চালাচ্ছে সে পাঠানোর সব ডেটা, যেমন ধরুন পাসওয়ার্ড বা মেসেজ, সব দেখে ফেলতে পারে। এজন্যই টর ব্যবহার করার সময়ও সবসময় HTTPS আছে কিনা সেটা দেখে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এবার আসা যাক ব্যবহারকারীদের কথায়। কারা ব্যবহার করে এই টর? তালিকাটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। এখানে একদিকে যেমন আছেন সাধারণ মানুষ যারা শুধু নিজেদের প্রাইভেসি নিয়ে একটু সচেতন, আবার অন্যদিকে আছেন সেই সব দেশের নাগরিকরা যেখানে সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো উপায় নেই, তারা সেন্সরশিপ ভাঙতে টর ব্যবহার করেন। সাংবাদিকরা তো তাদের সোর্সদের বাঁচাতে এর উপর পুরোপুরি নির্ভর করেন। হ্যাঁ, এটা ঠিক যে অপরাধীরাও এর আড়ালে তাদের অবৈধ কাজ চালায়। এমনকি মজার ব্যাপার হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু ওই অপরাধীদের ধরতে টর ব্যবহার করে। এই ছবিটাই আসলে পুরো গল্পটা বলে দেয়, তাই না? অনেকের কাছেই টর মানে মুক্তির একটা পথ। যেখানে তথ্যের স্বাধীনতা নেই, সেখানে টর একটা খোলা জানালার মতো কাজ করে। সার্চলাইট সাইবারের এই কথাটা খেয়াল করুন। যেখানে সরকারের সমালোচনা করা মানেই জীবন বাজি রাখা, সেখানে টরের মতো একটা টুল মানুষকে তুলনামূলকভাবে নিরাপদে কথা বলার সুযোগ করে দেয়। এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার না। অনেকেই কিন্তু টর আর ভিপিএনকে এক করে ফেলেন। দুটোই প্রাইভেসি বাড়ায়, এটা ঠিক, কিন্তু এদের কাজ করার ধরন আর উদ্দেশ্য কিন্তু একদম আলাদা। চলুন পার্থক্যগুলো এক নজরে দেখে নিই। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অ্যানোনিমিটির দিক থেকে দেখলে টর অনেক এগিয়ে, কিন্তু স্পিডের দিক থেকে বেশ স্লো। আর টর সাধারণত শুধু ব্রাউজারে ট্রাফিক দেখে, যেখানে ভিপিএন পুরো ডিভাইসের সব ট্রাফিক সিকিউর করে। আরেকটা বড় পার্থক্য হলো বিশ্বাস। টর একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এখানে কাউকে বিশ্বাস করার দরকার পড়ে না।
কিন্তু ভিপিএনের ক্ষেত্রে আপনাকে ওই ভিপিএন কোম্পানিকে বিশ্বাস করতেই হবে যে তারা আপনার ডেটা দেখছে না। তো যে এই সর্বোচ্চ লেভেলের অ্যানোনিমিটি দেয়, এর জন্য কিন্তু একটা দামও দিতে হয়, আর সেই দামটা হলো স্পিড। কারণটা খুবই সিম্পল, ডেটাটাকে অন্তত 3টা আলাদা কম্পিউটারের মধ্যে দিয়ে ঘুরে আসতে হয়, আর এই কারণেই পুরো কানেকশনটা স্লো হয়ে যায়। এই যে 3+, এটাই হলো টরের স্লো হওয়ার মূল কারণ। ব্যাপারটাকে একটা গাড়ি জার্নির মতো করে ভাবা যেতে পারে। সাধারণ ইন্টারনেট কানেকশন হলো ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম যাওয়ার মতো, একদম হাইওয়ে ধরে। আর টর কানেকশন হলো চট্টগ্রাম যাওয়ার আগে র্যান্ডামলি সিলেট, রাজশাহী আর খুলনা ঘুরিয়ে তারপর নিয়ে যাওয়া। বুঝতেই পারছেন, সময় তো বেশি লাগবেই। তার মানে মূল ব্যাপারটা হলো একটা ট্রেড অফ বা আপস। সর্বোচ্চ লেভেলের অনলাইন প্রাইভেসি আর অ্যানোনিমিটি চাইলে স্পিড আর ব্যবহারের সুবিধার সাথে একটু কম্প্রোমাইজ করতেই হবে। এটাই টর ব্যবহারের মূল কথা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমাদের প্রতিটা ক্লিক, প্রতিটা সার্চ ট্র্যাক করা হচ্ছে, সেখানে সত্যিকারের অনলাইন প্রাইভেসির মূল্য আসলে কতটুকু?